হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে রমজানের প্রিপারেশন নিয়ে আমার সেকেন্ড ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। গতদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রমজানের জন্য কয়েকটা ফ্রোজেন খাবারের আইটেম। তো আজকে হচ্ছে বাজার চলে আসছে রমজানের জন্য। তো আগে আমি গ্রোসারিগুলো ব্যাগ থেকে বের করে তারপর জায়গা মতো টাইডি আপ করে রেখে দেব, যাতে সব কিছু হাতের কাছে সঙ্গে সঙ্গে পেয়ে যাই, কাজের সময় ঝামেলা না হয়। এরপর আমি অন্যান্য যে বাজারগুলো আসছে, যেমন মাছ আসছে, তারপর চিকেন, গরুর মাংস, এগুলো আমি আলাদা আলাদা করে বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দেব। তবে অবশ্যই বাজার থেকে নিয়ে আসা চিকেন, মাছ এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপর বক্সে ভরে রাখতে হবে। এদিকে আমি ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো রমজান মাস শুরু হতে কিন্তু আর বেশি বাকি নাই, সামনের 3 তারিখ থেকে সম্ভবত রমজান মাস শুরু হবে। তো সেই জন্য আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখলে দেখা যায় রমজান মাসে একটু রিল্যাক্সভাবে ইবাদত বন্দেগিগুলো করা যায়। এখানে কিছু ক্যাপসিকাম আমি টুকরো টুকরো করে কেটে তারপর জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেব, আর যখন রান্না করব তখন এটা বের করে নিলেই হয়ে যাবে। দেখা যায় যে ক্যাপসিকাম কিন্তু রমজান মাসে অনেক ধরনের খাবার দাবার রান্নাবান্না করতে আমাদের লাগে। তো সেই জন্য আমি এগুলোকে কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। দেখা যায় যে আমাদের মেয়েদের তো শুধু একটাই কাজ, শুধু রান্না আর রান্না, আর রমজান মাস এলে রান্নার পরিমাণ আরও বেড়ে যায়। তো এগুলো গুছাচ্ছিলাম, আর ছেলেবেলায় পড়া বেগম রোকেয়ার রসনাবিলাস প্রবন্ধের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। উনি ওই প্রবন্ধে অনেক মজা করে বলেছিলেন, আমাদের বাঙালি মুসলমান ঘরের মেয়েরা রসনাবিলাস নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে সিয়াম সাধনার কথা ভুলেই যান। তো ছোটোবেলায় আসলে প্রবন্ধের মর্মটা সেভাবে বুঝতে পারিনি, তো এখন কিন্তু বুঝতে পারছি উনি সত্যি কথাই বলেছিলেন। রমজানে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গাজর আর টমেটো। তো আমার ফেভারিট, টমেটো ছাড়া মানে টমেটোর যে সালাদ সেটা ছাড়া আমার ইফতারি হয় না। তো রমজান তো আর 2-1 দিনের মধ্যে শুরু হচ্ছে, তো সেই জন্য আজকেই আমি কিছু টমেটো বেছে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেব, আর ইফতারের আগে আগে সালাদ তৈরি করব এটা দিয়ে। আর ধনেপাতাগুলো আমি বেছে তারপর রেখে দেব। আর এখানে গাজর আছে, গাজরগুলো তো প্রতিদিনই লাগে, খিচুড়ি বা পোলাও যেটাই রান্না করি গাজর লাগবে। তো গাজরটাও আমি কেটে এটা ফ্রোজেন করে রেখে দেবো, এটা বেশ কিছুদিন ফ্রিজে মানে আইসে রেখে দিলে ভালো থাকে। টমেটোগুলো হচ্ছে জাস্ট আমি এগুলো ফেলে দেবো যেগুলো আছে, তারপরে হচ্ছে একটা ফ্রিজে রেখে দিলে কিন্তু টমেটোগুলো মোটামুটি নর্মাল ফ্রিজে আস্ত রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকে। পাতা, ধনে পাতাটা আমি একটু বেছে তারপর ফুটে রেখে দেব। তো ধনে পাতাগুলোর শিকড়গুলো আমি প্রথমে ফেলে দিচ্ছি, এরপরে এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব, তারপরে হচ্ছে এগুলোকে আমি বক্সে সংরক্ষণ করব। তো এখানে আমি ধনে পাতা কয়েকটা হচ্ছে আস্তই রেখে দেবো এভাবে। আমি আরেকদিন দেখিয়েছিলাম টিস্যু বক্সের মধ্যে দিয়ে তারপর আমি আস্ত ধনে পাতাগুলো রাখি। আর কিছু হচ্ছে ধনে পাতা আমি একদম ধুয়ে কুটে বেছে ছোটো ছোটো করে কেটে জিপলক ব্যাগে নিয়ে আমি হচ্ছে একদম আইস করে রেখে দেব, যখন দরকার হবে তখন বের করবো। আইস করে রেখে দিলে কি হয়, খুব বেশি যখন ধনে পাতা হয় তো সেটা কিন্তু নর্মাল ফ্রিজে নষ্ট হতে শুরু করে, সেজন্য আমি হচ্ছে কিছু আইস করে রেখে দেব। তো আমার ধনে পাতাগুলো বেশ কিছুদিন আমি মানে ইউজ করতে পারবো। আর এটা কিন্তু গাছের একদম টাটকা ধনে পাতা, আমার চাচার বাগানের। আমি আমার চাচার বাগানটা আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম, সেই বাগানের ধনে পাতা। তো সেই জন্য আমি চাইছিলাম যে এটা যেন বেশি দিন আমি সংগ্রহ করে রাখতে পারি আর খেতে পারি। এদিকে আমি গাজরগুলোকে পিল আপ করে নিচ্ছি, এরপরে হচ্ছে এগুলোকে 2 ধরনের সাইজ করে তারপর জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব।
আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা এরকম লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান আর আমার সাথেই থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর পাশে থাকা বেল অপশনে একটা প্রেস করে রাখবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমার এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া থেকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখে দিতে হবে। গাজরগুলো আমি এভাবে কিছু কেটে নিয়েছি, এটা হচ্ছে জিপলক ব্যাগে ভরে রেখে দেবো। আর কিছু হচ্ছে আমি আরও ছোট ছোট কুচি কুচি করে কাটবো। গাজরগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেল, এখন এগুলোকে আবার জিপলক ব্যাগে ভরে রেখে দেব। এখন আমি ধনে পাতাগুলোকে একটা বক্সে নিয়ে নিচ্ছি। তো প্রথমে বক্সের নিচে একটা কিচেন টিস্যু দিয়ে দিলাম, এর উপরে ধনে পাতা আর তার উপরে আরেকটা কিচেন টিস্যু দিয়ে বক্সের মুখ বন্ধ করে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর এই ধনে পাতা কিন্তু এখন ধোয়া চলবে না, জাস্ট রান্নার আগে আগে ধুয়ে তারপর কেটে নিলেই চলবে। এখানে আমি পুদিনা পাতাগুলোকে পেস্ট করে তারপর আইস কিউব করে রেখে দেব, তাহলে যখনই আমি কোনো জুস তৈরি করব বা স্মুদি তৈরি করব তখন ঝটপট আমি এর সাথে পুদিনা পাতাগুলো দিয়ে দিতে পারবো। আর পুদিনা পাতা কিন্তু সব সময় পাওয়াও যায় না, তো আমি এই জন্য এগুলোকে এভাবে তারপর আইস করে রেখে দেই। তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব। 2-3 ঘন্টা পর এগুলো যখন একদম শক্ত আইস হয়ে যাবে তখন এগুলোকে বের করে আমি হচ্ছে একটা জিপলক ব্যাগে অথবা কোনো বয়মে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারবো। তো প্রায় 3-4 ঘন্টা পর এগুলো একদম শক্ত আইস হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আনমোল্ড করে তারপর একটা বক্সে বা জিপলক ব্যাগে ভরে তারপর রেখে দেব। আমি দুপুরের রান্নাগুলো গুছাচ্ছিলাম আর এদিকে হচ্ছে এই বাজার সদাইগুলো গুছিয়ে রাখছিলাম। এখানে আমি ইসবগুলের ভুসি একটা বয়মে ভরে তারপর রেখে দেব। রমজান মাসে ইফতারের সময় অন্য যে কোনো জুস থাকলেও ইসবগুলের ভুসির জুসটা আমার থাকাই লাগে, আমার অনেক ভালো লাগে। আর এটা কিন্তু বেশ রিফ্রেশিং একটা জুস। তো একটা বয়ামে আমি এইসবগুলোর ভুসি রেখেছি আর আরেকটা বয়ামে আমি এখন তুকমা রাখবো। তুকমাটাও কিন্তু এইসবগুলোর ভুসির মতোই, তবে এটা একটু দানাগুলো বড় হয়। এগুলা রুহ আফজা বা অন্যান্য কোনো জুসের সাথে দিয়ে খেতে ভালো লাগে। এখন আমি রমজান মাসের জন্য পাকোড়া মিক্সটা রেডি করছি। এই পাকোড়া মিক্সটা দিয়ে যে কোনো ধরনের পাকোড়া তৈরি করা যাবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ বুটের ডালের বেসনটা নিয়েছি চেলে নিয়ে, তারপর এখানে আমি লবণ দিলাম 2 চা চামচ, কালো জিরা দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া এখানে দিয়েছি। আদার গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ এখানে বেকিং পাউডার দিয়েছি। এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি প্রায় 2 চা চামচ, চাউলের গুঁড়া 2 টেবিল চামচ দিচ্ছি আর 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এগুলোকে একটা এয়ারটাইট বয়ামে ভরে তারপর রেখে দেব। এভাবে হচ্ছে প্রায় 1 মাসের মতো এই মিক্সটা ভালো থাকবে বাইরে, আর যদি ফ্রিজে রাখা হয় তাহলে 2 থেকে 3 মাসের মতো এটা ভালো থাকবে। তো রেডি হয়ে গেল আমার পাকোড়া মিক্স। এই পাকোড়া মিক্সটা দিয়ে আমি সব ধরনের পাকোড়া তৈরি করতে পারবো। বেগুনি, তারপর ফুলকপির যে পাকোড়া সেগুলা, আলুর পাকোড়া, সব কিছুই এই পাকোড়ার মিক্স দিয়ে তৈরি করা যাবে খুব সহজেই এবং খুব
খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, জাস্ট পানি দিয়ে গুলে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এবারে আমি পেঁয়াজুর রেডি মিক্স তৈরি করব, সেই জন্য আমি এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে অন্য আরও যে কোনো ধরনের ডালও দেওয়া যেতে পারে, তো আমি এখানে মসুরির ডাল নিয়েছি আর হচ্ছে বাসমতি চালটা দিচ্ছি। চালের গুঁড়োটা বাইন্ডিংয়ে কাজে আসবে। বাসমতি চাল না দিয়ে যদি চিকন চাল বা পোলাওয়ের চালটা দেওয়া হয় তাহলেও অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো আমি বাসমতি চালটাই এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে গ্রাইন্ডারে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তো এগুলো একদম ফাইন করে গুঁড়ো করে নিতে হবে, তো আমি একটু আধ ভাঙা করে রেখেছি। তো এখন এই গুঁড়োগুলোকে আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা মিক্স করব। তো এখানে আমি লবণটা দিয়েছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো আর হচ্ছে আদার যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। আর রসুনের পেস্ট আছে আমার বাসায়, গুঁড়োটা নেই, যে কারণে আমি পেস্টটা যখন পেঁয়াজুটা তৈরি করব তখন দেব। তো তৈরি হয়ে গেল পেঁয়াজুর রেডি মিক্স। এটা এখন আমি একটা বয়মে ভরে রেখে দেব, এটাও প্রায় 1 মাসের মতো ভালো থাকবে। এই রেডি পেঁয়াজু মিক্সটা দিয়ে অনেক মজাদার পেঁয়াজু তৈরি হয়, অনেক ক্রিস্পি হয়। আর এমনিতে আমরা বাটা ডাল দিয়ে যে পেঁয়াজুটা তৈরি করি এটা এর থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো এখন আমি এই পেঁয়াজুটা তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ডালের গুঁড়োটা দিয়ে পেঁয়াজু তৈরি করব। পেঁয়াজুটা তৈরি করার ঘন্টা 2 আগে ডালের গুঁড়োটা একটা বাটিতে নিয়ে নেব। তারপরে হচ্ছে এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে ডালটাকে ঢেকে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি দেখে নিয়েছি কতটুকু পানি লাগছে। যতটুকু সফট চাইবো ততটুকু পানি দিলেই হবে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজুটা তৈরি করছি। এটা ভিজানো হয়ে যাওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। লবণটা দিতে হবে না, আগে লবণ দিয়ে দিয়েছি। তো রমজান মাসে লবণ টেস্ট করার ঝামেলাও আর থাকবে না। তো পেঁয়াজগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। অনেক সফট আর উপরটা অনেক ক্রিস্পি হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে খেতে পেঁয়াজুটা। তো আমি মনে করি রমজান মাসে ভাজা পোড়া একটু কম খাওয়াই ভালো। আর রমজান মাসে হচ্ছে হালকা পাতলা ঠান্ডা জিনিসগুলো খাওয়াটাই আমার কাছে মনে হয় বেশি ভালো হবে। আর এই যে আমি পেঁয়াজুর মিক্স তারপর বেসনের মিক্সগুলো করে রেখেছি, এগুলো হচ্ছে সময় বাঁচানোর কাজ। যারা চাকরিজীবী আছেন বা সময় পান না তারা এভাবে করে রেখে দিতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি। আর কমেন্টস করে জানিয়ে দেবেন এগুলো আপনাদের কাছে কীরকম লেগেছে। তো এখন হচ্ছে বিকেলবেলা সারাদিন অনেক কাজকর্ম করে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো রেস্ট নিয়ে এখন বের হয়েছি বাইরে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কিছুটা দূরে, বাড়ির পাশেই বলা যেতে পারে, গুয়াবাড়ির ওয়াকওয়েটা। তো এটা নিয়ে আমি পুরো একটা ব্লগ করেছিলাম বেশ অনেক দিন আগে, তখন এই ওয়াকওয়েটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখন আরও কিছুটা মানে কমপ্লিট হয়েছে, এখনও পুরোপুরি হয়নি, তারপরেও যতটুকু হয়েছে অনেক ভালো হয়েছে দেখতে। তো এখন এই ওয়াকওয়েটা দেখতে চলে আসছি। এখানে এটা কি ফল আমি ঠিক জানি না, তবে আমার সাথে যে আসছিল সে বলল যে এটা খাওয়া যায় না, এটা পাখিরা খায়। তো জানি না, এটা হয়তো ডুমুরের ফল হবে। তো কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যতটুকু এই ওয়াকওয়েটা তৈরি হয়েছে ততটুকু পর্যন্ত যাব। তো শুনেছি যে এই ওয়াকওয়েটা রাতের বেলা বেশি সুন্দর লাগে, অনেক লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে, যে জন্য আমি সন্ধ্যার একটু আগে আগে আসছি। পরে অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন লাইটগুলো জ্বলে উঠবে তখন আবারও আরেকটা রাউন্ড দেবো ভাবছি। চারিদিকে সবুজ চা বাগান আর মাঝখান দিয়ে এই ওয়াকওয়েটা চলে গিয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন চারিদিকে লাইট জ্বলে উঠেছে, অনেক ভালো লাগছে দেখতে। ওই জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে আর এদিকটা হচ্ছে লাইট দিয়ে ওয়াকওয়েটাকে একটু মানে জাস্ট সুন্দর করে রাখা হয়েছে, অনেক ভালো লাগছে। আর একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু আরও অনেক ভালো হবে। এখানে জায়গায় জায়গায় বসার ব্যবস্থাও আছে। তো অন্ধকারের মধ্যে কিছুটা ভয় লাগছিল, সেজন্য পুরোটা আর যাইনি, কিছু দূর গিয়ে তারপর ফিরে আসছি। অন্ধকারে আসলে একটু ভয়ই লাগছিল, কারণ চারিদিকে চায়ের বাগান, গাছপালা, আর এখানে চটপটিওয়ালারাও বসে পড়েছেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।